আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার তাপগতিবিদ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া নিয়ে। আমরা জানি যে পরিবর্তনের ফলে বস্তুর তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন হয় ওই পরিবর্তনকে বলা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া বা ওই প্রক্রিয়াকে তাপগতীয় প্রক্রিয়া বলে। তাপগতীয় স্থানাঙ্ক কি? আমরা জানি আয়তন, চাপ এবং তাপমাত্রা, এই তিনটাকে তাপগতীয় স্থানাঙ্ক বলে। তো যে পরিবর্তনের ফলে এই তিনটা জিনিসের পরিবর্তন হবে সেটাকে বলা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। তো তাপগতীয় প্রক্রিয়া কি কি? সমচাপ প্রক্রিয়া, যেটাকে আমরা বলি আইসোবারিক প্রসেস, সমায়তন প্রক্রিয়া, আইসোকোরিক প্রসেস, সমুষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস এবং শেষ হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই চারটা প্রক্রিয়া সম্পর্কে আমরা ভালো করে জানবো এবং কৃতকাজের হিসাবটাও আমরা এই ভিডিওর মাধ্যমে ভালো করে বোঝার ট্রাই করব ইনশাআল্লাহ। তো প্রথমে আসি সমচাপ প্রক্রিয়া কি? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ চাপ স্থির থাকে, ওটাকে বলা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। আর যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আয়তন স্থির থাকে, ওটাকে বলা হয় সম আয়তন প্রক্রিয়া। আর যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকে, ওটাকে বলা হয় সমুষ্ণ প্রক্রিয়া। আর যে তাপগতীয় প্রক্রিয়ায় বাইরে থেকে তাপ ভেতরে আসে না, ভেতর থেকে তাপ বাহিরে যায় না, অর্থাৎ তাপ স্থির থাকে, তাপের কোনো পরিবর্তন হয় না, ওটাকে বলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন এই প্রক্রিয়াগুলোতে কৃতকাজের হিসাবটা আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করব। প্রথমে আসি সমচাপ প্রক্রিয়া। তো সমচাপ প্রক্রিয়াটা ভালো করে বোঝানোর জন্য এবং এর ক্ষেত্রে কৃতকাজের হিসাবটা কি আসবে সেটার জন্য আমি একটা সিস্টেম বিবেচনা করতেছি, অর্থাৎ একটি গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে হিসাবটা আমরা ভালো করে বোঝার ট্রাই করতেছি। মনে করেন এটা হচ্ছে একটা সিলিন্ডার, এটার মধ্যে একটা পিস্টন লাগানো আছে আর ভেতর কি আছে? গ্যাস আছে। পিস্টনের উপর একটা ওয়েট রাখা আছে, যেই ওয়েটটা এটার উপর চাপ দিচ্ছে এবং ওই চাপটা স্থির চাপ। এখন চাপের কোনো পরিবর্তন হবে না এটার ক্ষেত্রে। আমি যদি বাইরে থেকে এই সিস্টেমের উপর তাপ দিই, মনে করি ডিকিউ পরিমাণ তাপ শক্তি দিলাম, এই তাপ শক্তি পেয়ে তার অভ্যন্তরীণ শক্তি বাড়বে, কণাগুলার ছুটাছুটি বাড়বে, অভ্যন্তরীণ শক্তি বাড়লে কণাগুলার ছুটাছুটি বাড়বে, গতিশক্তি বাড়বে, তখন এর আয়তনটা বেড়ে যাবে। তো এখন একটু চিন্তা করে দেখেন, এই ওয়েটটা নিচের দিকে কতটুকু বল দিচ্ছে? বল দিচ্ছে তার ওজনের সমান F = mg। এখন যেহেতু ডিকিউ পরিমাণ তাপশক্তি দেওয়ার ফলে তার অভ্যন্তরীণ শক্তি বেড়ে গেল, সে উপরের দিকে উঠবে। তো উপরের দিকে উঠার ক্ষেত্রে এই গ্যাস পিস্টনের উপর এই F এর সমান, অর্থাৎ তার ওজনের সমান বল Fটা উপরের দিকে দিবে, তার ফলে সে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে। এর থেকে কম বল দিলে তো সে উপরের দিকে উঠবে না। তাহলে এই যে তার ওয়েটটা যতটুকু, এখানে যে ওয়েটটা দেওয়া হচ্ছে তার ওয়েট যতটুকু, এই ওয়েটের সমান বল দিয়েই পিস্টনটা উপরের দিকে ধীরে ধীরে উঠতে থাকবে। তো আমি ধরলাম গ্যাস কর্তৃক প্রযুক্ত বলের কারণে পিস্টন এইটুক অংশে উঠে আসলো, অর্থাৎ তার আয়তনের পরিবর্তন হলো। তো কতটুকু উপরে উঠলো এই সরণটাকে আমি dx দিয়ে ডিনোট করলাম, খুবই অল্প dx দিয়ে ডিনোট করলাম। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এখন এই ক্ষেত্রে যদি আমরা গ্রাফটা একটু চিন্তা করি, আগে গ্রাফটা এঁকে নেই, তাহলে জিনিসটা বোঝাতে আপনাদের সুবিধা হবে। মনে করেন আমরা জানি সমচাপ প্রক্রিয়ায় আমরা চাপ এবং আয়তনের লেখচিত্র দিয়ে এটা বোঝার ট্রাই করব। তাহলে দেখেন তো, এখানে আদি আয়তন যা ছিল, শেষ আয়তন যাই হয়েছে, তার মানে আয়তনের পরিবর্তন হয়েছে। ওই আয়তনের পরিবর্তনকে আমি ডিভি দিয়ে দেখালাম। মনে করেন আদি আয়তন V1, শেষ আয়তন হচ্ছে V2। তাহলে যতই আয়তনের পরিবর্তন হোক না কেন, চাপের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ রেখাটা এরকম x অক্ষের সমান্তরাল হবে। দেখেন আয়তন পরিবর্তিত হচ্ছে, সামনে যাওয়া মানে কি আয়তন পরিবর্তন হওয়া, কিন্তু রেখাটা উপরের দিকে যাচ্ছে না, নিচের দিকে নামতেছে না, তার মানে চাপের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এটা সমচাপ প্রক্রিয়া। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যদি এই সমচাপ প্রক্রিয়াকৃত কাজের পরিমাণটা, যেহেতু এখানে গ্যাস কর্তৃক প্রযুক্ত বলের কারণে পিস্টনটা উপরের দিকে উঠছে, সরণ হওয়ার ফলে কাজ হয়েছে, ওই কাজটা যদি বের করতে চাই, আমরা জানি কাজ সমান কি? কাজ সমান হচ্ছে গিয়ে বল গুণিত সরণ। ওই ক্ষুদ্র কাজ, ওটাকে dw দিয়ে ডিনোট করলাম। কাজ মানে কি? বল। দেখেন কতটুকু বলের উপর দিকে উঠছে? F বল। এবং কতটুকু সরণ হয়েছে? dx বল গুণিত সরণ। এখন আসেন, আমরা কৃত কাজের পরিমাণটা পেয়ে গেলাম। আবার এখানে যেই পিস্টনটা আছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এই পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমি লিখে দিই।
প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলটা আমি ডিনোট করলাম হচ্ছে গিয়ে এ দিয়ে। এই যে পিস্টন তো বৃত্তাকার, তো বৃত্তাকার কোনো কিছুর ক্ষেত্রফল কি হবে পাই আর স্কয়ার, এটা আমরা জানি, মাথার মধ্যে একটু রেখে দিই। তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, যেটা ওই সিলিন্ডারের অভ্যন্তরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা যায়। আচ্ছা, এখন আমরা এটা জানি চাপ মানে হচ্ছে বল ভাগ ক্ষেত্রফল, এটা আমি লিখে দিলাম। প্রযুক্ত বল ভাগ ক্ষেত্রফল হচ্ছে গিয়ে তার চাপের সমান। তাহলে এখানে যে চাপটা আমরা পাচ্ছি সমচাপ, এটা স্থির চাপ, পরিবর্তন হবে না। পি সমান কি এফ ভাগ এ। এখন আপনারা বলেন এফ সমান আমরা কি লিখব, পি এ লিখতেই পারি। তাহলে এফ যেই জায়গায় আছে এই জায়গায় আমি কি বসাই দিব, পি এ ডি এক্স। আচ্ছা, এখন দেখেন তো এখানে যে বল প্রয়োগে আয়তনের পরিবর্তন হলো, এই আয়তনের পরিবর্তনটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডিভি। আর একটা মাথার মধ্যে রাখবেন, আয়তনের পরিবর্তন যতটুকু হয়েছে এই গ্যাসের, সেটা হবে গিয়ে ওই যে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং চাপের গুণফলের সমান। তাহলে আয়তন মানে কি, ক্ষেত্রফল, সরি আয়তন মানে হচ্ছে গিয়ে ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এটা আমরা জানি। তাহলে এখন দেখেন তো এখানে এই জায়গায় আসছে কতটুকু তার উচ্চতা বা দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, ডিএক্স। আয়তন পরিবর্তনের কারণে তার দৈর্ঘ্য পরিবর্তিত হয়েছে ডিএক্স, আর ক্ষেত্রফল তো এ। তাহলে ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য পরিবর্তন অর্থাৎ উচ্চতা, এটাকে ডিএক্স দিয়ে লিখলাম। ক্ষেত্রফল ইনটু উচ্চতা মানে কি, আয়তন। তাহলে এই যে এ ডিএক্স এর জায়গায় আমি কি বসাইতে পারি, পি ডিভি। মাথার মধ্যে রাখবেন যতটুকু আয়তন পরিবর্তন হয়েছে ওই ক্ষেত্রফল দিয়ে দৈর্ঘ্যের পরিবর্তনটা গুণ করলি, ক্ষেত্রফল ইনটু উচ্চতা মানে হচ্ছে আয়তন। এইটুকু আমরা পেয়ে গেলাম। তাহলে ডিডাব্লিউ সমান কি পাইছেন, পি ডি ভি। এখন আপনারা আমারে বলেন, এটা তো ক্ষুদ্র সরণের ক্ষেত্রে মানে তার আয়তন অল্প পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন ফলে কৃত কাজ। এখন যদি বৃহৎ আয়তন পরিবর্তনের ক্ষেত্রে বের করতে চাই, অর্থাৎ মনে করেন গ্যাসের আদি আয়তন ছিল V1 এবং বল প্রয়োগের ফলে শেষ আয়তন হয়েছে V2, তো ওই বৃহৎ পরিসরে কৃত কাজ বের করতে হলে ওই ক্ষুদ্র পরিসরে কৃত কাজকে ইন্টিগ্রেশন করতে হয়। এটা মাথার মধ্যে রাখবেন, ক্ষুদ্র থেকে বড় কোনো জিনিস পেতে হলে আমাদেরকে কি করতে হয়, ইন্টিগ্রেট করতে হয়। তাহলে বৃহৎ কাজ আমরা যদি বের করতে চাই ডাব্লিউ, ডাব্লিউ সমান কি হবে, ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ, শূন্য কাজ থেকে ডাব্লিউ কাজ, লিমিটটা বসিয়ে দিলাম। এবং আমরা ডি ডাব্লিউ সমান কি জানি, ডি ডাব্লিউ সমান জানি হচ্ছে পি ডি ভি। কতটুকু আয়তনে, V1 থেকে V2 আয়তনে। এখন আপনারা জানেন চাপটা হচ্ছে স্থির ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা বের করে নিলাম। আর এখানে কি দিলাম বলো, V1 থেকে V2, আর এখানে কি দিব, ডিভি। এখন সবাই একটু খেয়াল করে দেখেন, আমরা এই সূত্রটা তো জানি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কি, শুধু এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি সমান কি হবে, শুধু ভি হবে, দিলাম এই জায়গায় ভি। কতটুকু আয়তনে, V1 থেকে V2 আয়তনে। তো লিমিটের ক্ষেত্রে একবার বসাবো হচ্ছে গিয়ে আপার লিমিট, এই ভি এর মধ্যে আপার লিমিট কত, V2, বিয়োগ দিয়ে লোয়ার লিমিট V1, এই হচ্ছে গিয়ে V2 মাইনাস V1। V2 মাইনাস V1 মানে কি, আয়তনের পরিবর্তন, যেটাকে আমি প্রকাশ করব ডেল্টা ভি দিয়ে। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা কৃত কাজের পরিমাণটা কি পাচ্ছি, সেই ক্ষেত্রে পিডিবি পাচ্ছি, এই ক্ষেত্রেও পিডিবি পাইছি। এটা ক্ষুদ্র কৃতকাজের ক্ষেত্রে আর এটা বৃহৎ কৃতকাজের ক্ষেত্রে এটা সেম জিনিসই আসছে। আচ্ছা, এখন আপনারা বুঝে গেছেন যে ডাব্লিউ সমান পিডিবি। এখন আপনারা আমারে বলেন তো, সেহেতু এই কৃতকাজের মান দিয়ে যদি আমরা সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ইকুয়েশনটা আমরা দেখতে চাই, তাহলে কি পাবো, আমরা লিখতে পারি তাপগতিবিদ্যার প্রথম সূত্র dq ইকুয়ালস টু du প্লাস dw। এখন আপনারা বলেন dw এর জায়গায় আমি কি লিখতে পারি, এই যে দেখেন dw সমান কি লিখতে পারি, pdv। এই জায়গায় দিলাম dq ইকুয়ালস টু du, আর এখানে কি দিব, pdv। এই যে শেষ। এখন এইটুক যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায়, আর অনেক জিনিস ক্লিয়ার হয়ে গেছে। এখন আরেকটু খেয়াল করে দেখেন, এই যে V1 থেকে V2 আয়তনে কৃত কাজ, আমরা গ্রাফের ক্ষেত্রে এটা কিভাবে পাবো। মনে করেন তার এখানে আয়তন ছিল V1, এইটুক হচ্ছে V2 শেষ আয়তন। এই আয়তন পরিবর্তনে কৃত কাজ যদি আমরা বের করতে চাই, এই গ্রাফের ক্ষেত্রে সে যতটুকু ক্ষেত্রফল নিছে ওই ক্ষেত্রফলের সমানই কিন্তু কাজ হয়েছে। কিভাবে, আপনি দেখেন এই যে V1 থেকে V2 হচ্ছে আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন কি আমরা ডেল ভি দিয়ে প্রকাশ করব, আর এইটুক হচ্ছে চাপ, চাপের কোনো পরিবর্তন হচ্ছে না যেহেতু সমচাপ প্রক্রিয়া।
তাহলে এইটা যদি দৈর্ঘ্য হয় এটা হবে প্রস্থ। তো আয়তনের পরিবর্তন ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে কি এই চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটাই তো কৃতকাজ নির্দেশ করতেছে। তাহলে আমি বলতে পারি যখন আমরা সমচাপ প্রক্রিয়ায় গ্রাফটা দেখব তখন এই আয়তন পরিবর্তনে যতটুকু ক্ষেত্রফল নিচ্ছে ওই ক্ষেত্রফলটাই কৃতকাজের মানটা বুঝিয়ে দিচ্ছে। কারণ এখানে একটা চতুর্ভুজ হচ্ছে, চতুর্ভুজের দৈর্ঘ্য দিয়ে বোঝাচ্ছে আয়তনের পরিবর্তন, প্রস্থ দিয়ে বুঝছে চাপ। আর দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে হচ্ছে গিয়ে ক্ষেত্রফল, আর এখানে দৈর্ঘ্য কি আয়তনের পরিবর্তন আর প্রস্থ কি চাপ, আর আয়তনের পরিবর্তন চাপের গুণফলটাই তো কৃতকাজ DW। আশা রেখে আপনারা বুঝতে পারছেন। এবং এই প্রক্রিয়াটা হচ্ছে কিসের জন্য হচ্ছে সমচাপ প্রক্রিয়া, কোন সূত্রটা অ্যাপ্লাই, চার্লসের সূত্র। কি থাকে, চাপ স্থির থাকে। ঠিক আছে, আমরা এই জিনিসটা একটু মাথার মধ্যে রেখে দিব। আচ্ছা মুছে ফেলি, এই জিনিসটা একটু মুছে ফেললাম আমি। এখন এরপরে আসেন ওকে, এরপরে আমরা জানবো হচ্ছে গিয়ে সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়ায় সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হয় না, এই জিনিসটা আমাদেরকে মাথার মধ্যে রেখে দিতে হবে। মনে করি এটা হচ্ছে একটা সিস্টেম, যতই আমি বাইরে থেকে তাপ দিই না কেন, আয়তনের কোনো পরিবর্তন হবে না। এই যে বাইরে থেকে তাপ দিলাম, ডিকিউ পরিমাণ তাপ দিলাম, ঠিক আছে, এই ডিকিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে চাপের পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রেখে দিবেন। এই জিনিসটা একটু ক্লিয়ারলি আমরা মাথার মধ্যে রাখার ট্রাই করব। এখানে আয়তনের পরিবর্তন যদি না হয় তাহলে আমরা জানি DW সমান কি জানি, DW সমান জানি হচ্ছে গিয়ে PdV। যেহেতু আয়তনের পরিবর্তন হচ্ছে না, DV এর মানটা হচ্ছে 0, তাহলে এখানে DW সমান কি হবে, P ইন্টু DV এর মান হচ্ছে 0। তো P ইন্টু 0 মানে কি 0, অর্থাৎ দেখেন কাজের পরিমাণটা হচ্ছে 0। আয়তনের পরিবর্তন হচ্ছে না মানে সরণ হচ্ছে না, ঠিক আছে, পিস্টনটা উপরে উঠতেছে না, নিচেও নামবে না, সংকোচন হবে না, তার মানে আমরা বলতে পারি কাজের পরিমাণটা 0 হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের উপরে দেখতে চাই, DQ সমান আমরা কি জানি, DU প্লাস DW। এখন একটু চিন্তা করে দেখেন DW 0 এখানে বসাই দেন, তো ফাইনালি আমরা লিখতে পারি DQ সমান হচ্ছে DU প্লাস 0, ফাইনালি লেখা যায় DQ সমান DU। তাহলে একটু বলতেই পারি আমরা যে যখন আমরা সম আয়তন প্রক্রিয়া নিয়ে চিন্তা করব, আয়তনের কোনো পরিবর্তন হবে না, ডিভির মান 0 হয়, কৃতকাজ 0, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো কাজ হবে না। তার মানে যতটুকু পরিমাণ তাপ শক্তি দেওয়া হবে অর্থাৎ তাপের পরিবর্তন করা হবে এর পুরোটাই তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে। আশা রাখি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এটা কোন প্রক্রিয়া, অবশ্যই সম আয়তন প্রক্রিয়া। এবং গ্রাফটা যদি আমরা আঁকতে চাই সেই ক্ষেত্রে দেখবেন, একটু খেয়াল করে বোঝার ট্রাই করেন, এদিকে নিলাম হচ্ছে গিয়ে P, এদিকে নিলাম V। তাহলে আপনি চাপের পরিবর্তন যতই হোক ভাই, যেহেতু সম আয়তন প্রক্রিয়া আয়তনের কোনো পরিবর্তন হবে না, রেখাটা সোজা উপর দিকে উঠতে থাকবে, ঠিক আছে। তাহলে আপনি বলতে পারেন চাপের পরিবর্তন হচ্ছে বাট সম আয়তন প্রক্রিয়া হয়, আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এদিকেও আসছে না ওইদিকেও যাচ্ছে না। আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা কিভাবে হবে, মাইন্ড ইট, ঠিক আছে। আশা রাখি কোনো প্রবলেম হয় না। গ্রাফটা দেখেন ভিটা এদিকেও যাচ্ছে না ওইদিকে যাচ্ছে না, বি এর কোনো পরিবর্তন হচ্ছে না, যেহেতু সম আয়তন প্রক্রিয়া। DQ ইকুয়ালস টু DU, এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো সম আয়তনের ক্ষেত্রে। এখন আসি এরপরের যে প্রসেসটা, সেটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, সমুষ্ণ মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, কথা কি ক্লিয়ার? আচ্ছা, তো সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকে। তাপমাত্রা স্থির থাকা মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তিটাও স্থির, ঠিক আছে। কারণ আমরা জানি অভ্যন্তরীণ শক্তির সাথে বা অন্তঃস্থ শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এই জিনিসটাকে মাথার মধ্যে রাখবেন যে ইউ সমানুপাতিক হচ্ছে টি। তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমবে, আর তাপমাত্রা স্থির থাকলে অভ্যন্তরীণ শক্তি স্থির থাকবে। এই জিনিসটা মাথার মধ্যে রেখে দিন। তাহলে আমি বলতে পারি যেহেতু সমুষ্ণ প্রক্রিয়ায়
তাপমাত্রা স্থির থাকতে তাহলে অভ্যন্তরীণ শক্তিটাও কি থাকবে, স্থির থাকবে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা শূন্য হবে। এই জিনিসটা একটু মাথার মধ্যে রেখে দিয়েন। এখন আসি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা কি আসবে, ডিকিউ ইকুয়ালস টু কি হবে বলেন তো, ডিইউ প্লাস ডি ডাব্লিউ, এইটুকু আমরা বুঝি। এখন যেহেতু সমুষ্ণ প্রক্রিয়া, তার মানে আমরা বলতে পারি উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ডিটি ইকুয়ালস টু কি হবে, 0। আর ডিটির কোনো পরিবর্তন অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন না হওয়া মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন না হওয়া। তাহলে ডিটি ইকুয়ালস টু 0 সমান কি, ডি ইউ, এটা বলা যাইতেই পারে, যেহেতু অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, একটু আগে বলছি, এটা মাথার মধ্যে রেখে দিন। ডিটি 0 হলে ডিইউটা কি হবে, 0 হবে। এখন আপনারা বলেন আমি যদি এটা এখানে বসিয়ে দিই, ডি কিউ দিলাম, ডিইউ এর মান হচ্ছে 0, পাইলাম কি ডি ডাব্লিউ। আচ্ছা এখন ডি ডাব্লিউটাকে এই পাশে নিয়ে আসি, একটু ভালো করে বোঝার ট্রাই করবেন। ঠিকই তো আছে। তাহলে ডি কিউ সমান কি হবে, ডি ডাব্লিউ। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। তাহলে বলতেই পারি সুতরাং ডি ডাব্লিউ সমান ডি কিউ। এখন এই পোর্শন থেকে আমরা কি বুঝবো ভাই, এই পোর্শন থেকে বুঝবো সমুষ্ণ প্রক্রিয়ায় যতটুকু পরিমাণ তাপ শক্তি দেয়া হয় তার পুরোটাই কি হয়, কাজে রূপান্তরিত হয়। তার মানে আমি বলতে পারি সিস্টেমে যখন, এটা মনে করেন একটা সিলিন্ডার, সিস্টেমে যখন তাপ শক্তি সরবরাহ করা হবে, নিচ থেকে তাপ শক্তি দেওয়া হবে, তার পুরোটাই কি করবে, কাজে রূপান্তরিত হবে। তার মানে ডিকিউ যাই দেয়া হোক না কেন সবগুলাই কাজে রূপান্তরিত হয়ে যাবে। তার মানে এখানে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না সমুষ্ণ প্রক্রিয়ায়। এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখবো। এবং এই যে সমুষ্ণ প্রক্রিয়ায় ধীরে ধীরে কিন্তু চাপ প্রয়োগ করা হয়, এবং ধীরে ধীরে চাপ প্রয়োগ করার ফলে তার আয়তনের কিন্তু পরিবর্তন হয়। কথাই ক্লিয়ার? মনে করেন তার আয়তনের পরিবর্তন এখান থেকে এই জায়গায় আসলো, তাহলে এখানে কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হলো, মানে আয়তনের পরিবর্তনটাকে আমরা ডিভি দিয়ে প্রকাশ করলাম। একটু মাথার মধ্যে আপনারা রেখে দিবেন আর কি। আমি এটা মুছে ফেলতেছি পরের টপিকটা বোঝানোর জন্য। গ্রাফটাও কি সমুষ্ণ প্রক্রিয়া সেটাও আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিব। এখন আসেন, সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হয় না। তাপমাত্রার পরিবর্তন হয় না কোন সূত্রের ক্ষেত্রে আমরা দেখছিলাম, আমরা জানি বয়েলের সূত্রে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোন গ্যাসের উপর প্রযুক্ত চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি ব্যস্তানুপাতিক পি, মানে তাপমাত্রা স্থির থাকলে আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, যেটাকে আমরা বলি বয়েলের সূত্র। তাহলে এই ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হবে, আপনারা একটু মাথার মধ্যে রেখে দিয়েন। আমরা যদি কৃত কাজটা বের করতে চাই, ডি ডাব্লিউ সমান আমরা কি জানি, ডি ডাব্লিউ সমান হচ্ছে গিয়ে পি ডিভি, এটুকু আমাদের জানা। এখন মনে করেন আয়তন যদি V1 থেকে V2 হয়, মানে ওই যে সিস্টেমের উপর আপনি তাপ দিচ্ছেন, তাপ দেওয়ার ফলে তার প্রসারণ হচ্ছে, V1 থেকে V2 আয়তনে প্রসারণ হলো, সেক্ষেত্রে এই সমুষ্ণ প্রক্রিয়া, যেহেতু এটা সমুষ্ণ প্রক্রিয়া, ধীরে ধীরে তাপ দেওয়া হবে, তো ধীরে ধীরে তাপ দেওয়ার ফলে যে আয়তনের পরিবর্তন হচ্ছে, ওই আয়তনের পরিবর্তনে কৃত কাজ যদি আমরা বের করতে চাই, DW সমান কি PdV। তো ক্ষুদ্র কাজে DW সমান PdV হয়, বৃহৎ কাজের জন্য আমরা কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। তো বৃহৎ কাজ বের করার জন্য W সমান আমরা কি দিব, ইন্টিগ্রেশন অফ DW 0 থেকে W কাজ। এখন বলেন এখানে কি লিখবো, DW এর জায়গায় আমরা কি লিখতে পারি, PdV কতটুকু আয়তনে, V1 থেকে V2 আয়তনে। এখন কথা হচ্ছে এই জায়গায় চাপ এবং আয়তন দুইটাই পরিবর্তন হচ্ছে, সমুষ্ণ প্রক্রিয়ায় চাপও পরিবর্তন হয়, আয়তনও পরিবর্তন হয়। কথা কি ক্লিয়ার? বাট তাপমাত্রার পরিবর্তন হয় না। এখন আপনারা আমারে বলেন, আমি তো এটাকে সামনে বের করে নিয়ে আসতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করব, কোন সূত্র দিয়ে আমরা এই জিনিসটা এখন করব? আমরা এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস এবং কণার গতিতত্ত্বে আদর্শ গ্যাসের যে ইকুয়েশনটা পাইছি, সেখানে কিন্তু পিভি দুটাই চেঞ্জ ছিল। তো ওই ক্ষেত্রে আমরা সূত্রটা কি পাইছি, পিভি ইকুয়ালস টু এনআরটি, আদর্শ গ্যাসের সমীকরণ। তো পিভি সমান এনআরটি না? আচ্ছা, এখন আপনি এই যে পি যদি রাখেন, পি সমান কি লিখতে পারেন, পি সমান লিখতে পারেন ভিটা গুণ আছে ওই দিকে ভাগ হয়ে যাবে এনআরটি ডিভাইডেড বাই ভি। এখানে পিটাও কিন্তু চেঞ্জ হবে, ভিটাও চেঞ্জ হবে। তো এইটাকে আমি এখন এখানে বসাবো। আপনারা দেখেন পরের লাইনে আমি লিখতে পারি, বা দিলাম
ডাব্লিউ দিলাম, ইন্টিগ্রেট দিলাম v1 থেকে v2 তে। এখন এই p এর জায়গায় আমরা কি লিখতে পারি, এন আর টি ভাগ ভি, ঠিক আছে, এটা হচ্ছে p এর মান, সাথে দিলাম ডিভি। এখন আপনি দেখেন গ্যাসের ক্ষেত্রে তার মূল সংখ্যা ধ্রুবক, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর যেহেতু এই প্রক্রিয়াটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, তাপমাত্রাটাও কি হবে, ধ্রুবক হবে, মানে টিটাও কনস্ট্যান্ট। টিটা কেন কনস্ট্যান্ট, কারণ সমুষ্ণ প্রক্রিয়ার তাপমাত্রা ধ্রুব থাকবে, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন শূন্য হবে। কথা কি ক্লিয়ার? তাহলে এই এন আর টি সবগুলো ধ্রুবক হওয়ার কারণে আমি বের করে নিচ্ছি। তাহলে আপনারা বলেন কি থাকবে, এন আর টি সমান কি, ইন্টিগ্রেশন অফ, দেখেন এখানে কি থাকবে, 1 ভাগ ভি ডি ভি। আর আমরা জানি ইন্টিগ্রেশন অফ 1 ভাগ এক্স ডিএক্স সমান হচ্ছে গিয়ে লন এক্স প্লাস সি, সিটা দরকার নাই, এইটুকু আমরা জানি। তাহলে এখন আপনারা বলেন এটা হচ্ছে গিয়ে v1 থেকে v2। এখন আপনারা বলেন এন আর টি রাখলাম, এন আর টি রাখলাম, ইন্টিগ্রেশন অফ 1 ভাগ ভি ডিভির জায়গায় আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি লন ভি। এই যে লন ভি দিলাম, কতটুকু আয়তনের মধ্যে রে ভাই, v1 থেকে v2, এইটুকু আশা রেখে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এন আর টি সমান কি, লন v2 থেকে কি v1। এর পরের অংশটুকু আমি এই জায়গায় লিখে দিচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে। তাহলে w সমান আমরা কি পেলাম, w এই জায়গায় বসাই, এখানে কি আসলে এন আর টি। এখন দেখেন এই যে লন ভি, একবার আপার লিমিট বসাবো বিয়োগ দিয়ে লোয়ার লিমিট, তাহলে কি আসবে বলেন, লন v2 দিলাম এই জায়গায় v2 মাইনাস কি, লন v1, এখানে দিব একবার লন v2 মাইনাস কি, লন v1। এটুকু বুঝতে কোনো প্রবলেম হয় নাই। তাহলে ফাইনালি এরপরে কি লিখবো, এন আর টি, তো বিয়োগ থাকলে কি লিখতে পারি, ভাগ লিখতে পারি না, তাহলে এখানে লন কি লেখা যায়, v2 ভাগ v1। তাহলে এটাই হচ্ছে গিয়ে কৃত কাজের ইকুয়েশন। কার ক্ষেত্রে, এটা হচ্ছে গিয়ে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ আমরা এই ইকুয়েশন দিয়ে বের করব। আশা রাখি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে, ওকে। এখন আমরা যদি এটার ক্ষেত্রে গ্রাফটা দেখতে চাই, গ্রাফটা কিরকম হবে, আমি গ্রাফটা এই জায়গায় একটু একে আপনাদেরকে দেখাই। আমরা যখন সমুষ্ণ প্রক্রিয়া কৃতকাজ বের করব তখন এই সূত্র বসাবো। আবার বলতেছি, সমুষ্ণ প্রক্রিয়া কৃতকাজ বের করার সূত্র কি, W = nRT ln v2 ভাগ v1, মাথার মধ্যে রেখে দিন। এখন এটার ক্ষেত্রে গ্রাফটা যদি আমরা দেখতে চাই, গ্রাফটা এরকম হবে, মনে করেন এদিকে নিলাম হচ্ছে গিয়ে v, এদিকে নিলাম p, ঠিক আছে। আচ্ছা, সমুষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, আর এই ক্ষেত্রে কিন্তু আমরা বয়েলের সূত্র অ্যাপ্লাই করব, আয়তন বাড়লে চাপ কমবে। তাহলে আয়তন বাড়া মানে কি, সামনের দিকে যাওয়া, চাপ কমা মানে কি, নিচের দিকে আসা। যেহেতু সমুষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির, বয়েলের সূত্র প্রযোজ্য হবে। তাহলে গ্রাফটা কিন্তু এরকম ঢালুভাবে নিচের দিকে নেমে যাবে, খাড়াভাবে নামবে না। আমরা জানি সমুষ্ণ প্রক্রিয়ায়, আমরা এটা পরের ভিডিওতে এটার ব্যাখ্যা জানবো, সমুষ্ণ রেখার ঢাল থেকে রুদ্ধতাপীয় রেখার ঢাল অধিকতর খাড়া, রুদ্ধতাপীয়টা সোজা নিচের দিকে নামে যাবে খাড়াভাবে, আর এটা একটু আলতোভাবে নামবে, একটু মাথার মধ্যে রেখে দিন। এখন মনে করেন এখানে আয়তন ছিল হচ্ছে গিয়ে v1, এখানে আয়তন কি v2, কথা কি ক্লিয়ার? হ্যাঁ, আর এখানে চাপ ছিল মনে করেন p1, আর এখানে হচ্ছে গিয়ে p2। তাহলে এখন এখান থেকে যদি আমি একটা টানি, রেখা টানি, তাহলে গ্রাফটা এরকম হবে, ঠিক আছে, গ্রাফটা কিরকম হবে, এরকম হবে। এখন এর মধ্যে যতটুকু ক্ষেত্রফল সে নিচ্ছে, এই ক্ষেত্রফলটা তো মানে চতুর্ভুজ আকৃতি না, একটু মানে এবড়ো জিনিসটা, মানে সুষম না। তো এই জন্য কিন্তু আমরা সহজে ওই যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ করে ক্ষেত্রফলটা বের করতে পারবো না। এই আয়তন পরিবর্তন যতটুকু ক্ষেত্রফল নিচ্ছে ওই ক্ষেত্রফলের সমানই কাজ করতেছে, ঠিক আছে, বাট এটার তো কোনো সুষম না, চতুর্ভুজ আকৃতি না হওয়ার কারণে আমরা এটাকে ইন্টিগ্রেট করি, তার ক্ষেত্রফল থেকে কৃতকাজটা বের করতে হবে। আশা রাখি আপনারা বুঝতে পারছেন কিভাবে সমুষ্ণ প্রক্রিয়া গ্রাফ থেকে কৃতকাজটা বের হয়। এই ক্ষেত্রফলটাই কাজ নির্দেশ করবে, কিন্তু সেই ক্ষেত্রে আমার ইন্টিগ্রেট করে কাজের পরিমাণটা বের করতে হবে। আশা রাখি আপনাদের এইটুকু বুঝতে কোনো প্রবলেম হয় নাই। মনে করেন এখানে আয়তন ছিল হচ্ছে গিয়ে কত, এখানে আয়তনটাকে আমি কি দিলাম, p1 দিলাম, এইটুক যে আয়তনটা হলো এইখানে, এটাকে আমি দিলাম হচ্ছে গিয়ে p2। ওই
P1 থেকে P2, ঠিক আছে? P এখানে কি বেশি ছিল, এখানে গিয়ে কমে গেছে, এখানে আয়তন কম ছিল, এখানে গিয়ে কি বেড়ে গেছে। আশা রাখি আপনারা বুঝতে পারছেন, এই টপিকটা খুব ভালো করে আপনাদের ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে লাস্ট যেটা, সেটাকে বলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে কিভাবে কি হয় কি না হয়। তাপের কোনো পরিবর্তন হবে না। মনে করেন এখানে আমরা একটা পিস্টন নিলাম, এখানে গ্যাস আছে, আইসোলেটেড, মানে এটা তো একদম কি হবে, বিচ্ছিন্ন সিস্টেম। বাইরে থেকে চাপ আসবে না, ভিতরে যাবে না, ভেতর থেকে বাইরে থেকে তাপ ভিতরে আসবে না, ভিতর থেকে তাপ বাইরে যাবে না, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন আমরা পিস্টনের উপর বল প্রয়োগ করে সেটা প্রসারণ করতে পারি অথবা সংকুচন করতে পারি, ঠিক আছে? এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হঠাৎ করে সংকুচন এবং হঠাৎ করে প্রসারণ করা হয়। মানে আপনি যখন এই পিস্টনটাকে হঠাৎ করে প্রসারণ করে ফেলবেন অথবা হঠাৎ করে সংকুচন করে ফেলবেন, তখন ওই প্রক্রিয়াটাকে আমরা রুদ্ধতাপীয় বলবো, কিন্তু বাইরে থেকে তাপের কোনো আদান প্রদান হবে না। এখন একটু বোঝার ট্রাই করি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ ইকুয়ালস টু কি থাকবে? 0 থাকবে। ডিকিউ সমান যদি 0 হয়, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি? ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে ডিকিউ 0, ডিইউ প্লাস কি ডিডব্লিউ। এখন আপনি বলেন, আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম, ডিডব্লিউ প্লাস ডিইউ সমান হচ্ছে কত? 0। তো ডিডব্লিউ সমান কি হবে? মাইনাস ডিইউ। এটা মাথার মধ্যে রাখেন যে কৃত কাজটা সমান হচ্ছে ঋণাত্মক অভ্যন্তরীণ শক্তি। এর মানে কি? যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজটা হয়, প্রসারণের ফলে যে কাজটা হয়, মনে করেন এই পিস্টনটাকে আমরা কি করলাম? প্রসারিত করলাম। এই প্রসারণের ফলে কাজটা হবে, বাইরে থেকে তো তাপ আসবে না, তাহলে অভ্যন্তরীণ শক্তিটা কি করবে? কাজ করবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি কাজ করলে কি হবে? অভ্যন্তরীণ শক্তি কমবে, হ্রাস পাবে। ওই হ্রাস পাওয়ার কারণে এটাকে মাইনাস দিচ্ছি। বাট এটা তো প্রসারণের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে। বাট আমি যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করে সংকুচন করি, সেই ক্ষেত্রে কিন্তু অভ্যন্তরীণ শক্তিটা প্লাস হবে, ঠিক আছে? এবং কৃত কাজটা হবে মাইনাস। আশা রাখি আপনার এই জিনিসটা বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এই কথাটা একটু মাথার মধ্যে রেখে দিবেন যখন আমরা কোন প্রক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করব? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করব, ঠিক আছে? এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি গ্রাফটা একটু আঁকতে চাই, এদিকে নিলাম আয়তন, এদিকে নিলাম হচ্ছে চাপ, ঠিক আছে? তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু তাপের কোনো আদান প্রদান হবে না। তবে একটা কথা মাথার মধ্যে রাখেন, অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। মানে U is proportion to T। মানে তাপমাত্রা বাড়া মানে অভ্যন্তরীণ শক্তি বাড়া, তাপমাত্রা কমা মানে অভ্যন্তরীণ শক্তি কমা। এখন আপনারা আমারে বলেন, এই ক্ষেত্রে যদি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যদি গ্রাফটা আঁকতে চাই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আয়তন পরিবর্তনের সাথে সাথে চাপ পরিবর্তন হবে। তবে এটা খুব দ্রুত হঠাৎ করে নেমে যায়, হঠাৎ করে হয়, মানে খুব দ্রুত আর কি জিনিসটা। তো এই ক্ষেত্রে আয়তন পরিবর্তনের সাথে সাথে চাপ পরিবর্তিত হবে। তো এই রেখাটা যেটা আঁকবো সেটা কিন্তু এরকম খাড়াভাবে নেমে যাবে, খাড়াভাবে নেমে যাবে, ঠিক আছে? এই যে একদম স্লোপ হয়ে নেমে যাবে, খাড়াভাবে নেমে যাবে। আমি দেখাই জিনিসটা, এই যে এরকম নেমে গেছে, ঠিক আছে? আর সমুষ্ণ রেখাটা এত খাড়াভাবে নামে নাই, যতটা ওই রুদ্ধতাপীয়টা নেমে গেল, ঠিক আছে? এখানে মনে করেন তাপমাত্রা ছিল T1, এখানে হচ্ছে গিয়ে T2। একটু খেয়াল করে দেখেন তো, যখন এখানে প্রসারণ ঘটবে তখন কিন্তু অভ্যন্তরীণ শক্তি প্রসারণটা করবে। তো প্রসারণ করার কারণে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়ে যাবে, তখন জিনিসটা কি হয়ে যাবে? শীতল হয়ে যাবে। তো প্রসারণের ফলে কি হয়ে যাবে? এটা শীতল হয়ে যাবে, তাপমাত্রা কমবে, ঠিক আছে? তাপমাত্রা কমা মানে অভ্যন্তরীণ শক্তি কমা, অভ্যন্তরীণ শক্তি কমা মানে তাপমাত্রা কমা। এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। অভ্যন্তরীণ শক্তি যেহেতু কাজ করতেছে সেটা কমে যাবে। তো মনে করেন T1 থেকে T2 হইল, তাহলে গ্রাফটা এরকম খারাপভাবে নেমে যাবে। এখন আমি একটু তুলনা দিতে চাই সমুষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফের ক্ষেত্রে। মনে করেন সমুষ্ণ প্রক্রিয়াতে তাপমাত্রা চেঞ্জ হয় না, সেই ক্ষেত্রে আপনার গ্রাফটা এরকম আলতোভাবে নামবে, খারাপভাবে নামবে না, ঠিক আছে? এবং T2-তে থাকবে হচ্ছে এরকম, T2-তে থাকবে এই যে দেখেন T2, মানে এইখানে কিন্তু এইটা যদি সমুষ্ণর জন্য হয়, এখানে কিন্তু তাপমাত্রা কোনো চেঞ্জ হচ্ছে না।
আবার মনে করেন T2 তে যদি আমরা হিসাব করি তখন ভিন্ন ভিন্ন রেখা পাবো। T1 এর জন্য একটা রেখা পাবো, T2 এর জন্য আরেকটা রেখা পাবো। এটাও কিন্তু সমুষ্ণর জন্য। কিসের জন্য? সমুষ্ণর জন্য। বাট এটা হচ্ছে রুদ্ধতাপের জন্য। কিসের জন্য? রুদ্ধতাপের জন্য। রুদ্ধ তাপ। এখন দেখেন রুদ্ধতাপটা খারাপভাবে নেমে যাচ্ছে, কিন্তু সমুষ্ণটা আলতোভাবে নামতেছে। এখানেও তাপমাত্রা T থাকবে। T তাপমাত্রার জন্য একটা রেখা পাবেন, T2 এর জন্য আরেকটা পাবেন। T1 এর জন্য একটা, T2 এর জন্য আরেকটা। কিন্তু রুদ্ধতাপে একই রেখাই T1 এর জন্য এবং T2 এর জন্য, কারণ এখানে তাপমাত্রার পরিবর্তন হয়, সমুষ্ণতে হয় না। তাহলে একটা জিনিস আমরা মাথার মধ্যে রাখবো, যেটা আমার পরের ভিডিওগুলোতে থাকবে, যে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমুষ্ণ রেখার ঢাল থেকে অধিকতর খাড়া বা গামা গুণ খাড়া। মানে আপনি যদি গ্রাফের ক্ষেত্রে চিন্তা করেন, একটা ঢাল আমরা আঁকলাম, মনে করেন এইটা হচ্ছে গিয়ে সমুষ্ণর জন্য। তো সমুষ্ণর জন্য যদি আমার এটা এরকম হয়, আলতোভাবে নামে, রুদ্ধতাপীয়র জন্য এটা খাড়াভাবে নেমে যাবে। এটা হবে সমুষ্ণর জন্য, এটা হচ্ছে রুদ্ধতাপীয়র জন্য। এটার প্রমাণটা পরের ভিডিওগুলোতে থাকবে, আপনারা দেখে নিলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা রাখি আপনারা বুঝে গেছেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কিভাবে কি হয়। এখন একটা জিনিস আমি বলে দিই রে ভাই, যদি প্রসারণ হয় তখন অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, এই জন্য মাইনাস। আর যদি আমরা বাইরে থেকে চাপ প্রয়োগ করি সেই ক্ষেত্রে সংকুচন হবে, তখন ডিউটা প্লাস হবে, ডিডাব্লিউটা কি হবে? মাইনাস হবে। আশা রেখে আপনারা সমচাপ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের হিসাবটা কিভাবে কি বের করতে হয় সেটা বুঝে গেছেন, এবং গ্রাফের যেই কম্বিনেশন আছে সেটাও আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ইনশাআল্লাহ পরের ভিডিওগুলো দেখলে আপনাদের ওই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজের মানটা কিভাবে বের করতে হয় সেটাও ক্লিয়ার হয়ে যাবে। পরের ভিডিওতে আমি সিকোয়েন্সিয়ালি এগুলা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।